হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চরমপন্থী মতাদর্শ বা চরমপন্থী রাজনীতির উদ্ভব কিভাবে হয়েছিল এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার সেটিও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউবিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13 প্রশ্ন হচ্ছে চরমপন্থী জাতীয়তাবাদের উত্থান। এটা 10 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী। এখন চরমপন্থী জাতীয়তাবাদ, তা জাতীয়তাবাদ ভারতবর্ষে যখন প্রথম উত্থান হয় তখন কি চরমপন্থী ছিল? ছিল না, তখন ছিল নরমপন্থী। অ্যাকচুয়ালি চরমপন্থী নরমপন্থী এগুলো বুঝতে গেলে আমাদেরকে কংগ্রেসের প্রতিষ্ঠার সময় একটু জানতে হবে। 1885-র 26 থেকে 30 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে জাতীয় কংগ্রেস। 1885 থেকে 1905 এই 20 বছর জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী সেটাকে বলা হয় কংগ্রেসের প্রথম যুগের কার্যাবলী, বা এই সময়টাকে বলা হয় নরমপন্থী পর্ব, বা বলা যায় মডারেট পিরিয়ড। এই মডারেট বা নরমপন্থী কেন বলা হচ্ছে? কারণ এই যে কংগ্রেসের যে দল, সেই দলের যারা নেতা ছিলেন, নেতা কারা ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশ চন্দ্র ব্যানার্জি, আনন্দ চার্লু, ফিরোজ শাহ মেহতা, দাদাভাই নৌরুজি, এনারা প্রত্যেকেই ছিলেন বয়স্ক প্রবীণ নেতা এবং এনারা নরম পন্থায় বিশ্বাসী ছিলেন। তারা ভেবেছিলেন বা তারা বিশ্বাস করতেন যে এ দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে ব্রিটিশ শাসন এদেশে থাকা প্রয়োজন, অর্থাৎ তারা ব্রিটিশ শাসনের স্থায়িত্ব চেয়েছিলেন। এছাড়া তারা ছিলেন প্রত্যেকটা ব্যক্তি ছিলেন ধনী ব্যক্তি, কেউ ছিলেন ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ জমিদার। তাই নিজেদের ব্যক্তি স্বার্থের কারণে তারা কিন্তু এদেশে ইংরেজ শাসনের স্থায়িত্ব চেয়েছিল। তারা চেয়েছিল এদেশে ইংরেজ শাসন টিকে থাকুক। আর এই জাতীয় কংগ্রেসের কার্যাবলীটা কি ছিল এই 20 বছরে? এই 20 বছরে তাদের কার্যাবলী ছিল ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করা, ডেপুটেশন দেওয়া এবং আবেদন নিবেদনের মাধ্যমে নিজেদের যে সমস্ত দাবি সেই সমস্ত দাবিগুলোকে পূরণ করা। অ্যাকচুয়ালি তারা চেয়েছিল যে শৃঙ্খলার প্রতীক ব্রিটিশ সরকার এদেশে থাকুক এবং ব্রিটিশ সরকারের অধীনে ভারতবাসী স্বায়ত্ত শাসন লাভ করুক। অর্থাৎ তাদের আন্দোলনের বা তাদের দাবির প্রধান মোটো ছিল স্বায়ত্ত শাসন লাভ করা। এদেশকে স্বাধীন করার চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে ছিল না। যদিও ডক্টর রমেশ চন্দ্র মজুমদার বলেছিলেন যে সেই সময় এই সমস্ত নেতারা বুঝেছিলেন যে ভারতবাসীর মধ্যে জাতীয়তার যে চেতনা, জাতি সম্পর্কে যে সচেতনতা, সেটা কিন্তু তখনও গড়ে ওঠেনি। এই কারণে প্রপার যে এদেশের স্বাধীনতা লাভের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন বা সেই দাবি কিন্তু তখনকার পরিস্থিতিতে করা সম্ভব হয়নি। তা যাই হোক, এই নরমপন্থী কংগ্রেস যেটা 1885 থেকে 1905 এই সময়টা নরমপন্থী বা মডারেট পর্বে আমরা দেখি যে নরমপন্থী কংগ্রেসী নেতাদের মূল দাবি ছিল স্বায়ত্ত শাসন লাভ এবং তাদের এই আবেদন নিবেদন নীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে, মানে বিরক্ত হয়ে, কংগ্রেসের কিছু তরুণ নেতা, যেমন এক্ষেত্রে আমরা লাল বাল পালের কথা বলতে পারি, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল এবং রয়েছেন বাল গঙ্গাধর তিলক, এনারা সেই সময় ছিলেন কংগ্রেসের তরুণ নেতা। তারা এই কংগ্রেসের বয়স্ক নেতাদের প্রতি তারা বিরক্ত হন, কারণ তাদের এই আবেদন নিবেদনের প্রতি তাদের কোনো আস্থা ছিল না। তারা চেয়েছিলেন দেশের স্বাধীনতা, অর্থাৎ স্বরাজ লাভ। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। তার এই বক্তব্য বা তার এই স্বরাজের দাবি কংগ্রেসের তরুণ নেতাদেরকে উদ্বুদ্ধ করে এবং তারা কংগ্রেসের এই বয়স্ক প্রবীণ নেতাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় এবং 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের মধ্যে দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা থাকে নরমপন্থী পুরনোপন্থী যারা বয়স্ক নেতাদের নিয়ে একটা দল, আর অন্যদিকে থাকে তরুণ নেতাদের নিয়ে গড়ে ওঠা চরমপন্থী বা র্যাডিকাল মতবাদ বা চরমপন্থী দল। তো এইভাবে চরমপন্থী মতাদর্শের উদ্ভব হয়। কিন্তু এখানে
এই চরমপন্থী মতাদর্শের উদ্ভব বা জাতীয়তাবাদের উত্থানে সাধারণত তিনটি ব্যাখ্যা আমরা লক্ষ্য করতে পারি। কি কি ব্যাখ্যা রয়েছে দেখো, জাতীয়তাবাদী ব্যাখ্যা, মার্ক্সবাদী ব্যাখ্যা এবং কেমব্রিজ গোষ্ঠীর ব্যাখ্যা। তাই এখানে প্রথমে আমরা দেখব যে জাতীয়তাবাদী ব্যাখ্যা। জাতীয়তাবাদী ব্যাখ্যায় বলা হচ্ছে যে মতাদর্শগত পার্থক্যের কারণে এই চরমপন্থী মতাদর্শের উদ্ভব হয়। মতাদর্শগত পার্থক্য বলতে পুরনো কংগ্রেসী নেতাদের যে মতাদর্শ ছিল, আবেদন নিবেদন করা, ব্রিটিশ সরকারের কাছে প্রে করা বা প্রেয়ার করা, এছাড়া যে ডেপুটেশনের মাধ্যমে বিভিন্ন দাবি দেওয়া আদায় করার যে নীতি তারা নিয়েছিলেন, সেই মতাদর্শের বিরুদ্ধে গিয়ে তরুণ কংগ্রেসী নেতারা চেয়েছিলেন দেশের স্বাধীনতা অর্জন করতে। তাই এই মতাদর্শগত দিক দিয়ে বা পদ্ধতিগত দিক দিয়ে এই পুরনো এবং নতুন এই নেতাদের মধ্যে বিরোধ বাঁধে এবং সেই বিরোধের জায়গা থেকে উদ্ভব হয় এই চরমপন্থী জাতীয়তাবাদের। নরমপন্থী নেতারা ভাবতেন যে ব্রিটিশ সরকার ছিল শৃঙ্খলার প্রতীক এবং এই সরকার এদেশে থাকলে এই দেশটি ভারতবর্ষ অনেকটা শৃঙ্খলিত হবে, জাতীয়তাবাদের জাগরণ হবে এবং সুসভ্য একটা দেশে পরিণত হবে। এবং এই কারণে তারা ব্রিটিশ সরকারের স্থায়িত্ব চেয়েছিল এবং ব্রিটিশ সরকারের অধীনে তারা স্বায়ত্ত শাসনের দাবি করেছিলেন। কিন্তু চরমপন্থী মতবাদের যারা সমর্থক তারা বলেছিলেন যে নরমপন্থীদের এই নীতি পদ্ধতি ছিল ভুলে ভরা, কারণ তারা ব্রিটিশ সরকারের যে অর্থনৈতিক শোষণ, সেই শোষণকে তারা দেখতে পাননি। এছাড়া তাদের যে সর্বগ্রাসী যে শোষণের যে চরিত্র, সেটাকেও তারা উপেক্ষা করে গেছেন। এছাড়া ব্রিটিশ সরকার এতটাই সাম্রাজ্যবাদী একটি সরকার, তাদের কাছে এই আবেদন নিবেদন করার কোনো অর্থ নেই, সম্পূর্ণ মূল্যহীন। তাই নরমপন্থী এবং চরমপন্থী এদের মধ্যে এই বিরোধ বাধে, অর্থাৎ প্রবীণ নেতাদের সাথে নবীন নেতাদের এই মতাদর্শগত পার্থক্যের ভিতর দিয়ে চরমপন্থী মতাদর্শের উদ্ভব ঘটে, এমনটাই বলা হচ্ছে জাতীয়তাবাদী ব্যাখ্যাতে। এছাড়া মার্ক্সবাদী ব্যাখ্যা, মার্ক্সবাদী ব্যাখ্যাতে আর.পি. দত্ত, রামপ্রসাদ দত্ত, তিনি বলছেন যে ভারতবর্ষে সেই সময় জাতীয় কংগ্রেসের নেতৃত্বের আসনে কারা ছিলেন? বুর্জুয়া শ্রেণী ছিলেন, হয় ডাক্তার, উকিল, নতুবা জমিদার, নতুবা শিল্পপতি, দোকানদার, ব্যবসায়ী, এরাই ছিলেন জাতীয় কংগ্রেসের সদস্য। এবং এই জাতীয় কংগ্রেসে যারা নেতা ছিলেন তারা ছিলেন বুর্জুয়া শ্রেণীর মুখপাত্র। আর অন্যদিকে যে সমস্ত তরুণ নেতাদের আবির্ভাব ঘটেছিল তারাও বুর্জুয়া ছিলেন, তবে তারা ছিলেন পাতি বুর্জুয়া বা পেটি বুর্জুয়া। অর্থাৎ এখানে আর.পি. দত্ত বুর্জুয়াদেরকে দুটি ভাগে ভাগ করেছেন, একটি বুর্জুয়া, অন্যটি পেটি বুর্জুয়া। তাই এই ক্ষমতা দখলকে কেন্দ্র করে, অর্থাৎ জাতীয় কংগ্রেসের নেতৃত্বের আসনে কারা থাকবে সেই প্রশ্নকে কেন্দ্র করে এই বুর্জুয়া এবং পাতি বুর্জুয়া বা পেটি বুর্জুয়াদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। সেই দ্বন্দ্বের ভিতর থেকে উত্থান ঘটে চরমপন্থী জাতীয়তাবাদের, এমনটাই মনে করা হয় মার্ক্সবাদী ব্যাখ্যায়। এরপরে আসবো সেই চাঞ্চল্যকর ব্যাখ্যা, সেটি হচ্ছে কেমব্রিজ গোষ্ঠীর ব্যাখ্যা। কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক যেমন অনিল শীল রয়েছেন, গালাহার রয়েছেন, রবিনসন রয়েছেন, তারা বলছেন যে জাতীয় কংগ্রেসের যে চরমপন্থী মতাদর্শের যে উদ্ভব হয়েছিল এর পিছনে কোনো মতাদর্শগত ব্যাপার ছিল না, কোনো আদর্শের ব্যাপার ছিল না, মূল ব্যাপার ছিল ক্ষমতা দখল। কে ক্ষমতা দখল করবে, কে কংগ্রেসের নেতৃত্বের আসনে বসবে, এই প্রশ্নকে কেন্দ্র করে বয়স্ক এবং নবীন এই দুই নেতা বা এই দুই দলের নেতাদের মধ্যে বিরোধ বাধে এবং সেই জায়গা থেকে উদ্ভব ঘটে চরমপন্থী জাতীয়তাবাদের। অবশ্য অমলেশ ত্রিপাঠী এবং এখানে রমেশ চন্দ্র দত্ত, সুমিত সরকার, এনারা বলেছেন যে জাতীয়তাবাদী যে ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে সেটা অনেকটা সরলীকরণ করা হয়েছে, এইভাবে ব্যাখ্যা দেওয়াটা সঠিক নয়। তাই আমরা তিনটি জিনিস এখানে বুঝতে পারলাম। এক, জাতীয়তাবাদী ব্যাখ্যায় যেখানে বলা হচ্ছে যে মতাদর্শগত পার্থক্যের কারণে, অর্থাৎ নরমপন্থীদের যে আন্দোলনের পদ্ধতি সেই পদ্ধতির বিরুদ্ধে গিয়ে তরুণ নেতারা তারা চরম পন্থা অবলম্বন করেছিলেন, জঙ্গি উগ্র মতবাদ তারা অবলম্বন করেছিলেন, সেই জায়গা থেকে চরমপন্থী মতাদর্শের উদ্ভব হয়। মার্ক্সবাদী ব্যাখ্যাতে বলা হচ্ছে যে বুর্জুয়া শ্রেণীর হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে চেয়েছিল পাতি বুর্জুয়া শ্রেণীর প্রতিনিধিরা এবং তার মধ্যে দিয়ে গড়ে ওঠে এই চরমপন্থী জাতীয়তাবাদ। আর
কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের ওই বলছেন যে কোনো আদর্শ নয়, কোনো মতাদর্শগত বিষয় নয়, অর্থাৎ জাতীয়তাবাদী ব্যাখ্যা মার্ক্সবাদী ব্যাখ্যাতে যা বলা হয়েছে সেগুলো কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকেরা অস্বীকার করেছেন এবং তারা বলছেন ক্ষমতা দখলই ছিল মূল প্রশ্ন। ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই নবীন নেতারা এই চরম পন্থার অবলম্বন করেছিলেন এবং এক্ষেত্রে লাল বাল পালের কথা বলা যায়। লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক ছিলেন সেই র্যাডিক্যাল তরুণ নেতা যাদের হাত ধরে এই চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল। এবার দেখো, এখানে আমরা আলোচনা করলাম ব্যাখ্যাগুলো নিয়ে, যে চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভবের যে ঐতিহাসিকরা যে ব্যাখ্যা দিয়েছেন, 3 ধরনের ব্যাখ্যা, সেই ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার দেখব যে চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানের পিছনে আরো কতগুলি কারণ ছিল। যেমন প্রথম কারণ দুর্ভিক্ষ, প্লেগ, মহামারী, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, এটা কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল। কারণ আমরা জানি ব্রিটিশ পিরিয়ডে সেইভাবে কোনো রোগ ব্যাধির ওষুধ কিন্তু তৈরি হয়নি, মানে এইসব প্লেগ, মহামারী, বসন্ত, কলেরা, এগুলোর কিন্তু ওষুধ সেইভাবে আবিষ্কার হয়নি, ফলে এগুলোর প্রকোপ ছিল। এবং যখন এই সমস্ত মহামারী রোগ দেখা দিত তখন ব্রিটিশ সরকার কোনো রকম ত্রাণের ব্যবস্থা করতেন না, কোনো রকম প্রতিকারের ব্যবস্থা করতেন না, মানুষের চিকিৎসার ব্যবস্থা করতেন না। ফলে মানুষের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি একটা চরম ক্ষোভ জন্মায় এবং সেই জায়গা থেকে এই উগ্র জাতীয়তাবাদ বা এই উগ্র জঙ্গি মানসিকতা এক শ্রেণীর তরুণ নেতাদের মধ্যে আবির্ভূত হয়, যার হাত ধরে চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। তাহলে চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভবের পিছনে এই বিভিন্ন ধরনের রোগ, মহামারী, প্লেগ, কলেরা, বসন্ত, এই সমস্ত রোগের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আর একটা বড় ভূমিকা নিয়েছিলেন লর্ড কার্জন, ভাইসরয় লর্ড কার্জন। তিনি ছিলেন একজন প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী শাসক। তিনি 1905-এ তার যখন রাজত্বের সময় ভাইসরয় ছিলেন, তিনি 2টি আইন পাশ করেছিলেন, প্রতিক্রিয়াশীল আইন। একটি ছিল ভারতীয় মানে কর্পোরেশন অ্যাক্ট, কলকাতা কর্পোরেশন অ্যাক্ট। সেই কলকাতা কর্পোরেশন অ্যাক্ট 1902-তে পাশ করেন এবং এর ভিতর দিয়ে এই কলকাতা কর্পোরেশন একটা স্বায়ত্তশাসিত বা একটা স্বয়ংশাসিত একটা সংস্থা, সেই সংস্থার উপরে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা ছিল একটা প্রতিক্রিয়াশীল নীতি। এছাড়া যে ইউনিভার্সিটি অ্যাক্ট তিনি পাশ করেন, বিশ্ববিদ্যালয় আইন, সেই আইনের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট যে বিষয়টা রয়েছে, মানে যে পরিচালক কমিটি, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, সেই সিন্ডিকেট পরিচালন কমিটির ভিতরে তিনি সরকারের যে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া লর্ড কার্জন আমরা জানি যে বঙ্গভঙ্গ করেন এবং বঙ্গভঙ্গ করে তিনি বাঙালি জাতির জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করতে চেয়েছিলেন এবং সেটা করতে গিয়ে তিনি হিতে বিপরীত করেছিলেন। কারণ এর ফলে বাঙালি জাতি মধ্যে জাতীয়তাবাদের স্ফুরণ ঘটে, বাংলাদেশের সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হয় এবং সেটা স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু চলতে থাকে। তা বাঙালিদের মধ্যে এই জাতীয়তাবাদের জাগরণ, এই এই আগুন তিনি জ্বালিয়ে দিয়েছিলেন এই লর্ড কার্জন। তাই লর্ড কার্জনের একটা বড় ভূমিকা রয়েছে এই চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানের পিছনে। দেখো, চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানের পিছনে আর একটা বড় ভূমিকা যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে ধর্মের ভূমিকা। তো ধর্মের ভূমিকার ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমে আমরা বলবো বঙ্কিমচন্দ্রের কথা। কারণ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার কমলাকান্তের দপ্তর, কৃষ্ণ চরিত্র, এই সমস্ত গ্রন্থের ভিতর দিয়ে তিনি জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী বা এই সমস্ত প্রবীণ নেতাদের যে কার্যাবলী, এগুলোকে তিনি ব্যঙ্গাত্মক রচনার ভিতর দিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন। তিনি কংগ্রেসের আবেদন নিবেদন নীতিকে বলেছেন ভিক্ষাবৃত্তি, অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছে ভিক্ষা চাওয়ার সাথে তিনি তুলনা করেছেন এবং এই ক্ষেত্রে অনেক উক্তিও তিনি করেছেন, যেগুলো পাঠ করে, যে সমস্ত গ্রন্থ পাঠ করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু জাতীয়তাবাদের একটা স্ফুরণ ঘটতে দেখা যায়। এছাড়া এই প্রাচীন যে সমস্ত ধর্মীয় গ্রন্থ রয়েছে, রামায়ণ, মহাভারত, পুরাণ, হিন্দু ধর্মীয় গ্রন্থ, তার ভিতর দিয়ে এই জাতীয়তাবাদের জাগরণ ঘটতে দেখা যায়। ভারতের যে প্রাচীনকালের যে ঐতিহ্য রয়েছে, বৈদিক যুগের যে স্বনামধন্য ঐতিহ্য, সেই ঐতিহ্যকে স্মরণ করে জাতীয়তাবাদের জাগরণ ঘটতে থাকে ভারতবাসীর ভিতরে। এছাড়া এখানে বিবেকানন্দের একটা বড় ভূমিকা রয়েছে। বিবেকানন্দের পরিব্রাজক, বর্তমান ভারত, এই সমস্ত গ্রন্থের ভিতর দিয়ে তিনি বলেছেন যে ওঠো, জাগো ভারতবাসী, তোমরা
মায়ের জন্য বলি প্রদত্ত। অর্থাৎ প্রতিটা ভারতবাসীকে তিনি আহ্বান করছেন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। তো এইভাবে বিবেকানন্দের এই সমস্ত রচনার ভিতর দিয়ে তরুণ নেতারা উদ্দীপ্ত হন এবং এই চরমপন্থা অবলম্বন করেন। এছাড়া আরেকজনের নাম করতে হয় স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন যে আত্মরক্ষার খোলস ছেড়ে বেরিয়ে আসার কথা বলেছিলেন। অর্থাৎ যে আত্মরক্ষার বর্ম পরে আমরা ঘরে বসে আছি তা থেকে বেরিয়ে এসে দেশকে স্বাধীন করার জন্য, দেশ মাতাকে স্বাধীন করার জন্য, পরাধীনতার জ্বালাকে ঘুচানোর জন্য তিনি ভারতবাসীর কাছে আহ্বান করেছিলেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। তো এইভাবে স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্রের এই সমস্ত লেখা রচনার ভিতর দিয়ে তরুণ শিক্ষিত সমাজ তারা চরমপন্থা অবলম্বন করে এবং যে কোনো মূল্যে তারা ভারতের স্বাধীনতা অর্জনের জন্য শপথ গ্রহণ করে এবং শুরু হয় বাংলাদেশে এই চরমপন্থী জাতীয়তাবাদের রাজনীতি এবং বৈপ্লবিক সন্ত্রাসবাদের এক নতুন অধ্যায়। তাহলে আমরা কি দেখলাম? চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানের পিছনে আমরা তিনটি ব্যাখ্যা দেখলাম: জাতীয়তাবাদী ব্যাখ্যা, মার্ক্সবাদী ব্যাখ্যা এবং কেমব্রিজ গোষ্ঠীর ব্যাখ্যা। এছাড়া জাতীয়তাবাদের উত্থানে অর্থাৎ চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানে প্লেগ মহামারী, রোগ ব্যাধির কি ভূমিকা রয়েছে, লর্ড কার্জনের কি ভূমিকা ছিল এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে এখানে বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী এবং বঙ্কিমচন্দ্রের কি ভূমিকা রয়েছে, এই সমস্ত বিষয় উল্লেখ করে এই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তা আমি এটা নিয়ে তোমাদের যে একটা অ্যান্সার রেডি করেছি, খুব কোয়ালিটি MA স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটসটা পড়লেই তোমরা বুঝতে পারবে নোটসটা কতটা কোয়ালিটির রয়েছে। এবার সেই নোটসটা নিয়ে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। রাইস অফ এক্সট্রিমিজম অর্থাৎ চরমপন্থী জাতীয়তাবাদের উত্থান, এর উত্তর তোমরা যেভাবে লিখবে দেখো: নরমপন্থী নেতাদের ইংরেজ ভজনা, ইংরেজ জাতির সহৃদয়তা ও মহানুভবতার প্রতি অগাধ আস্থা এবং তাদের আবেদন নিবেদন ও তোষণ নীতির ব্যর্থতায় হতাশ হয়ে কংগ্রেসের কয়েকজন তরুণ নেতা মানে র্যাডিকাল এক ধরনের জঙ্গি ও উগ্র জাতীয়তাবাদের মন্ত্র ও আদর্শে দীক্ষিত হন। এদেরই আমরা সাধারণভাবে চরমপন্থী বলে অভিহিত করি। চরমপন্থী মতাদর্শের উদ্ভব প্রসঙ্গে এ যাবৎ তিনটি বিশেষ ব্যাখ্যা ব্যক্ত হয়েছে। প্রথম ব্যাখ্যা দেখো: জাতীয়তাবাদী ব্যাখ্যা অনুসারে মতাদর্শগত পার্থক্যের কারণে আদি পর্বের কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই গোষ্ঠীতে বিভক্ত হয়। নরমপন্থীদের মতে ব্রিটিশ শাসন শৃঙ্খলার প্রতীক, ভারত ও ভারতবাসীর স্বার্থে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব প্রয়োজন। তারা ব্রিটিশ শাসনের অবসানের পরিবর্তে সংস্কার ও স্বায়ত্তশাসনের দাবি তোলেন। অন্যদিকে চরমপন্থীদের কথা হলো শাসনের নামে ব্রিটিশ রাজের সর্বগ্রাসী শোষণ সম্পর্কে ভারতবাসী সচেতন। এমতো অবস্থায় আবেদন নিবেদনের মাধ্যমে স্বায়ত্তশাসন ও সংস্কারের দাবি জানানো একান্ত মূল্যহীন। ঔপনিবেশিক শাসনে ভারতবাসীর কল্যাণ ও দেশীয় অর্থনীতির বিকাশ হতে পারে না। সেহেতু জাতির কল্যাণ ও স্বদেশের সমৃদ্ধির জন্য স্বরাজ তথা ঔপনিবেশিক শাসনের অবসান প্রয়োজন এবং এজন্যই নরমপন্থীদের অনুসৃত ব্রিটিশ রাজের বদান্যতা ও অনুগ্রহ নির্ভর হয়ে থাকার নীতি ত্যাগ করে দেশপ্রীতি ও আত্মশক্তি নির্ভর জোরালো আন্দোলনের নীতি ও কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতে এই মৌলিক আদর্শগত কর্ম ও কর্মপন্থাগত ভেদের কারণে কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী চরমপন্থা গ্রহণের পক্ষপাতী হয়। তো এই ছিল জাতীয়তাবাদী ব্যাখ্যা, খুব সুন্দরভাবে এখানে মেনশন করা হয়েছে। এরপরে দেখো মার্ক্সবাদী ব্যাখ্যা। RP দত্ত প্রমুখ মার্ক্সবাদী ঐতিহাসিকগণ চরমপন্থার উদ্ভবের ক্ষেত্রে শ্রেণীগত স্বার্থের প্রাধান্য সংক্রান্ত বিষয়টিকে সবিশেষ গুরুত্ব দিয়ে বিচার করেছেন। তাদের মতে ভারতের আদি পর্বের জাতীয় আন্দোলন মুখ্যত বুর্জুয়া আন্দোলন। এ সময়কার ভারতীয় বুর্জুয়ারা দুটি উপশ্রেণীতে বিভক্ত ছিল। এদের একটি হলো বুর্জুয়া, অপরটি হলো পেটি বুর্জুয়া। আদি জাতীয়তাবাদীরা তথা নরমপন্থী কংগ্রেস নেতারা ছিল বুর্জুয়া শ্রেণীভুক্ত। এরা প্রধানত ধনী শিল্পপতি, ব্যবসায়ী ও বৃহৎ ভূস্বামী শ্রেণীর লোকজন। ব্রিটিশ রাজের সাথে সহযোগিতা করে ও সমঝোতা স্থাপন করে, এক কথায় ব্রিটিশ রাজের ছত্রছায়ায় থেকে তারা নিজেদের স্বার্থ
মানে আত্মস্বার্থ অটুট রাখতে চেয়েছিল। সেহেতু ব্রিটিশ রাজের প্রতি তাদের নীতি হলো আবেদন নিবেদন পন্থা, কর্তা ভজন নীতি। তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান চাননি, এমনকি চড়া সুরে সংস্কারও চাননি। অপরপক্ষে শিক্ষক, উকিল, ছোট ব্যবসায়ী, ছোট ভূস্বামী ও ডাক্তার প্রভৃতি পেট্টি বুর্জুয়ারা ঔপনিবেশিক শাসনকে তাদের পক্ষে এবং সেই সাথে দেশ ও জাতির পক্ষে কল্যাণকর বলে ভাবেননি। সে কারণে তারা দাবি আদায়ের জন্য ভিন্ন পন্থা গ্রহণের পক্ষপাতী হয়ে ওঠেন। তাদের এই পন্থা দেশীয় আদর্শ অনুসারে চরমপন্থা হয়ে দাঁড়ায়। তো এই প্যারাতে আলোচনা করলাম মার্ক্সবাদী ব্যাখ্যা। এরপরে রকম রয়েছে কেমব্রিজ ব্যাখ্যা। কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী চরমপন্থার উদ্ভব সংক্রান্ত জাতীয়তাবাদী ও মার্ক্সবাদী ব্যাখ্যার সাথে একমত হননি। তাদের মতে আদর্শগত পার্থক্য কিংবা শ্রেণীগত পার্থক্যের কারণে আদি পর্বের কংগ্রেস নেতারা বিভক্ত হননি। তাদের উভয় গোষ্ঠী ব্রিটিশ রাজের সঙ্গে থেকে কংগ্রেসের নেতৃত্বে অধিষ্ঠিত থাকতে চেয়েছিল। কিন্তু তিলক, লালা লাজপত প্রমুখ নেতাদের গোষ্ঠী এক্ষেত্রে ব্যর্থ হয়ে নিজেদের শক্তি বাড়িয়ে সরকার ও সেই সাথে কংগ্রেসের অপর গোষ্ঠীর উপর চাপ সৃষ্টির জন্য ভিন্ন পন্থা বা পথ গ্রহণ করে। এই ভিন্ন পথই চরমপন্থা। এই পন্থানুসারে চরমপন্থী নেতারা রাজনীতি, ধর্ম, অর্থনীতি, সংস্কৃতি, দেশপ্রেম ও আত্মশক্তি সব কিছু মিলিয়ে সরকারের উপর চাপ সৃষ্টির জন্য এবং ক্ষমতা দখলের জন্য বিশেষ কৌশলপূর্ণ আন্দোলন শুরু করেন। তো এই ছিল কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের ব্যাখ্যা। প্যারা করে এবার দেখব যে বিভিন্ন দুর্ভিক্ষ মহামারী কি ভূমিকা নিয়েছিল। চরমপন্থার উদ্ভব সংক্রান্ত ব্যাখ্যাগুলি ভারতীয় জনসাধারণের উপর দুর্ভিক্ষ, প্লেগ প্রভৃতি মহামারীর প্রভাব সম্পর্কে নীরব থেকেছে। চরমপন্থার উদ্ভবের ক্ষেত্রে দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতির একটি ক্রিয়াশীল ভূমিকা ছিল। 1890 দশকে প্রতি বছরই সমগ্র ভারতে কোনো না কোনো অঞ্চলে দুর্ভিক্ষের আগমন ঘটেছিল। ক্ষেত্র বিশেষে সরকার খাজনা মুকুব করে ও ত্রাণের ব্যবস্থা নেয়, কিন্তু ওই সব ত্রাণ ব্যবস্থা প্রয়োজনের তুলনায় নিতান্তই অকিঞ্চিৎকর ছিল। সুমিত সরকার দেখিয়েছেন 1890 থেকে 1904 পর্বে প্রতি বছর প্রায় 10 লক্ষ লোক অনাহারে ও রোগ ব্যাধিতে মারা যায়। 1904 প্লেগের সময় ত্রাণ সংক্রান্ত সরকারি অব্যবস্থার কারণে বহু লোক মারা যায়। ইতিমধ্যে দাদাভাই নৌরোজি, পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল, রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার দ্য আর্লি ব্রিটিশ রুল সূত্রে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ব্রিটিশ রাজ ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করে ব্রিটিশ অর্থনীতির দানে পরিণত করেছে। ভারতীয় অর্থনীতির উপর ব্রিটিশ অর্থনীতির এই অভিঘাত ব্রিটিশ রাজের প্রতি আপামর ভারতীয়ের অসন্তোষের মানসিকতা তৈরি করে। এইরূপ এক সংকট পর্বে বড়লাট কার্জনের উগ্র সাম্রাজ্যবাদী প্রতিক্রিয়াশীল নীতি ও কার্যক্রম চরমপন্থার উদ্বোধনে এক বিশেষ মাত্রা যোগ করে। বস্তুত ভারতীয়দের প্রতি কার্জনের বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। স্বায়ত্তশাসনের প্রতি কলকাতা পৌরসভার উপর আঘাত হেনে অর্থাৎ ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1899 তার প্রতিক্রিয়াশীল অভিযান শুরু হয়। তার নির্দেশক্রমে কলকাতা পৌরসভাটি নির্বাচিত ভারতীয় সদস্য সংখ্যা ও সরকার মনোনীত নির্বাচিত ইংরেজ সদস্য সংখ্যা সমান করা হয়। এছাড়া একজন ইংরেজকে পৌরসভার সভাপতি হিসাবে চাপিয়ে দেওয়া হয়। কার্জনের প্রতিক্রিয়াশীল নীতির দ্বিতীয় অভিঘাত ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপরে গিয়ে পড়ে। কার্জন উচ্চশিক্ষার ক্ষেত্রটিকে পুরোপুরি এক সরকারি প্রতিষ্ঠানে পরিণত করার নীতি গ্রহণ করেন। 1904 প্রণীত ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট সূত্রে সেনেট সিন্ডিকেটে ইংরেজ সদস্যের সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়, ফলে বিশ্ববিদ্যালয়ের উপর আমলাতান্ত্রিক প্রশাসন কায়েম হয়ে যায়। তো দেখো এখানে ছোট ছোট করে 3-4টে প্যারা দেওয়া হয়েছে, এগুলো তোমরা একসাথে লিখবে। এখানে মহামারীর প্যারা এবং দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্তের যে অর্থনৈতিক শোষণের চিত্র তুলে ধরেছেন সেই দিকটা, এবং লর্ড কার্জনের স্বায়ত্তশাসনের প্রতি কলকাতা কর্পোরেশন আইন এবং ইউনিভার্সিটি অ্যাক্ট, এগুলো একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল চরমপন্থার উদ্ভবে। এই সমস্ত কিছু নিয়ে তোমরা একটা প্যারার ভিতরে এটা লিখবে। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা হরণের জন্য কার্জন ইন্ডিয়ান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন। এই দুই আইনের মাধ্যমে তিনি অসামরিক গুপ্ত তথ্য প্রকাশনার জন্য সংবাদপত্রের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। নতুন প্রেস আইন সংবাদপত্রের
স্বাধীনতার পরিপন্থী বলে দেশ জুড়ে তুমুল প্রতিবাদ ওঠে। এই সূত্রে চরমপন্থীরা এক বিরাট প্রচার মাধ্যম পেয়ে যায়। জাতীয় কংগ্রেসকে দুর্বল করার জন্য কার্জন বঙ্গভঙ্গের ব্যবস্থা করেন। 1905-এর 16ই অক্টোবর বঙ্গ ব্যবচ্ছেদ সম্পন্ন হয়। ফলে লালবাল পাল ও অরবিন্দ প্রমুখের নেতৃবর্গের তৎপরতা ক্রমে চরমপন্থা বাস্তব রাজনীতির রূপ পরিগ্রহ করে। প্যারা করে এটি শেষ প্যারা। জাতির এই সংকটের পর্বে চরমপন্থার উন্মেষের ক্ষেত্রে আদর্শগত পটভূমি একটি বিশেষ স্থান ছিল। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লবের ক্ষেত্রে চিন্তাশীল মনীষীদের যে ভূমিকাটি ছিল, চরমপন্থার উদ্ভবের ক্ষেত্রে বঙ্কিম, বিবেকানন্দ, দয়ানন্দের তদানুরূপ ভূমিকা ছিল। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র, ধর্মতত্ত্ব, আনন্দ মঠে কংগ্রেসি র্যাডিক্যালরা স্বদেশপ্রীতি ও জাতিপ্রীতির নতুন সন্ধান পান। কৃষ্ণ চরিত্র র্যাডিক্যালদের শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য স্থাপনের আদর্শের প্রতি আকৃষ্ট করে। তারা আনন্দ মঠে হিত সর্বস্ব নগ্নকা দেশ জননীর মূর্তি দেখার সাথে সাথে শোষণ মুক্ত কল্যাণ দেশ জননীর মূর্তি দেখেন। নরমপন্থীদের রাজনীতির স্বরূপ প্রসঙ্গে তিনি বলেন, জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো, ইহাই আমাদের পলিটিক্স। এই পর্যন্ত তোমরা লিখবে। এরপরে তোমরা লিখবে বিবেকানন্দ থেকে। দেখো প্যারা করে, বিবেকানন্দের রচনায় জাতীয়তাবাদ এক উচ্চ আধ্যাত্মিক আদর্শে উন্নীত হয়। ভারতীয়দের চোখে আঙুল দিয়ে তিনি দেখান যে ভারতের সমাজ হলো তাদের শিশুসজ্জার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। চরমপন্থার উদ্বোধনে বিবেকানন্দের অবদান প্রসঙ্গে ডক্টর ত্রিপাঠী বলেন, বিবেকানন্দ ভারতীয় জাতীয়তাবাদকে অদ্বৈতের মন্ত্রপুত করেন। দয়ানন্দ ভারতীয়দের উদ্দেশ্যে ঘোষণা করেন, কাপুরুষের আত্মরক্ষার খোলস ছেড়ে তাদেরকে আক্রমণাত্মক নীতির বর্ম পড়তে হবে এবং ভারতের অতীত গৌরব সমুজ্জ্বল আদর্শ সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। ডক্টর ত্রিপাঠী লিখেছেন, দয়ানন্দের দৃপ্ত আহ্বান হিন্দু সমাজে আত্মচেতনার বিদ্যুৎ প্রবাহ বইয়ে দেয়। তার সম্মোহনী আদর্শ ও আহ্বান গুণে এক শ্রেণীর জাতীয়তাবাদী চরমপন্থার প্রতি আকৃষ্ট হয়। তো এই ছিল চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানের পিছনে বিভিন্ন কারণ এবং তার যে বিভিন্ন ব্যাখ্যা, তার উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।